তাহলে দেখো তোমাদের 4 নম্বর মক টেস্টে 2 এর 3 তো হয়ে গেছিল। 4 নম্বর মক টেস্টের টপিক ছিল তোমাদের ইলাস্টিসিটি, ভেক্টর, ইকুয়েশন অফ মোশন এন্ড ডাইমেনশন। ইকুয়েশন অফ মোশন, ভেক্টর, ডাইমেনশন তো আগেই ছিল, ইলাস্টিসিটিটা যোগ হয়েছিল। তাহলে এগুলো একদম সিম্পল কোশ্চেন। বলো কারো অসুবিধা থাকে সেগুলো আমাকে বলবে, ঠিক আছে? এটা অসুবিধা কিছু আছে? না স্যার ঠিক আছে। পূর্ণাঙ্কে রেখো। হ্যাঁ ঠিক আছে, বি এরটা এত অ্যান্সার হবে, এটা ঠিক আছে। এটা তো একদম ওয়াই সমান এফ বাই এ আর এল বাই এল। তা এইটা তো কোনো ডাইমেনশন নাই, তো এইটা মানে প্রেসারের ডাইমেনশনের সঙ্গে সমান। অনেক সময় বলতে পারি যে ইয়ং গুণাঙ্ক কার ডাইমেনশনের সঙ্গে সমান, নিচে চাপের একক এর একক এরকম করে দিতে পারে, তাহলে ডাইন পার সেন্টিমিটার তো চাপেরও একক, ঠিক আছে? তাহলে সেটা দেখতে হবে, সেই কোশ্চেন দিতে পারে এরকম করে। এটাও তো সিম্পল কোশ্চেন একদম, কিচ্ছু নাই, কঠিন আছে একটু। এটা করেছো তো? স্যার এটা একটু করে দিলে ভালো হয় আর কি। এটা হচ্ছে ওয়াই সমান হচ্ছে কি বলা আছে দেখো, এল দৈর্ঘ্য আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের এক প্রান্তে তারের এক প্রান্তে দৃঢ়ভাবে আবদ্ধ করে অপর প্রান্তে বল প্রয়োগ করা হলো, তারের দৈর্ঘ্য বৃদ্ধি হলো এল। হ্যাঁ, এবার 2L দৈর্ঘ্য 2R ব্যাসার্ধ বিশিষ্ট অপর একটি ধাতু নির্মিত তারের প্রান্তে 2F বল প্রয়োগ করা হলো, তার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে সেটা বার করতে হবে। তাহলে প্রথমে আমি যদি ইয়ং গুণাঙ্ক y সমান কি আমাকে লিখতে হবে এফ বাই এ, এফ বল আর ব্যাসার্ধ, তাহলে পাই আর স্কোয়ার। দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এল বাই এল, এল বাই এল, এল বাই এল। তাহলে এটা থাকলো, এটাকে যদি তুমি ভালো করে সাজিয়ে গুছিয়ে লেখো তাহলে কি হবে, এফ এল বাই পাই আর স্কোয়ার। এটা যে প্রথমের ক্ষেত্রে এইটা। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, ওই একই ধাতু রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে একই ধাতু রাখা হয়েছে, তাহলে ওয়াইটা এখানে দ্বিতীয় ক্ষেত্রে এইটাকে আগে আমি সাইডে লিখে রাখি, এফ এল বাই পাই আর স্কোয়ার ওয়াই সমান। দ্বিতীয় ক্ষেত্রে ওই একই ধাতু রাখা হয়েছে, কিন্তু তার ক্ষেত্রে কি হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধিটা আমাকে বার করতে হবে, দৈর্ঘ্য বৃদ্ধিটা বার করতে হবে, বাদ বাকিগুলো ব্যাসার্ধ ট্যাসার্ধগুলো সব পরিবর্তন হয়ে গেছে, তার ক্ষেত্রে ওয়াই থাকবে। তাহলে অপর প্রান্তে 2F বল প্রয়োগ করা হয়েছে, 2F পাই আর স্কোয়ার জায়গায় পাই 2R তা হোল স্কোয়ার। এখানে যদি ব্যাসার্ধ দেখো 2R হয়ে গেছে, দৈর্ঘ্য বৃদ্ধিটা আমাকে বার করতে হবে এল টেস্ট বাই প্রাথমিক দৈর্ঘ্যটা হয়ে গেছে 2F। তাহলে এটাকে আমি যদি ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে 4F এল বাই নিচেতে হবে তোমার 4 পাই আর স্কোয়ার এল টেস্ট, ঠিক আছে? এবার এইটা সমানই হচ্ছে কি, এইটা সমানই হচ্ছে এই দিকটা, এফ এল বাই পাই আর স্কোয়ার। এবার দেখো এটা 4 কেটে গেল, এফ এল কেটে গেল, পাই আর স্কোয়ার কেটে গেল, সব কেটে যাবে দেখো। তাহলে শুধুমাত্র এল ড্যাশ সমান এল হচ্ছে, সব দেখো কি যাচ্ছে, এল ড্যাশ সমান এল হচ্ছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে, তার মানে এটা উত্তর হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তুই এইটা তো সোজা, একক আয়তনে কৃতকার্য বা স্মৃতিশক্তি যাই ভাষা দেখ না কেন, কি হবে এটা? এটা কি হবে? ডি স্যার। স্যার এটা এটা কিন্তু অনেকবার এসএসসি তে দিয়েছে। আর এই হ্যাঁ ওই অপশন বলে দাও, অপশন বলে দাও। আমাকে করাতে হবে কি এটা? কারোর কি অসুবিধা আছে তাহলে বলো। স্যার এটা করে দেন। না স্যার না স্যার সহজ। এটা তো সোজা, এটা কিছু না। তোমার একক আয়তনে সঞ্চিত শক্তি ঘনত্ব মানে কি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, পীড়ন ইন্টু বিকৃতি, ঠিক আছে? এখানে পীড়নটা বলা আছে,
তাহলে হাফ ইন্টু পীড়নটা বলা আছে এস ইন্টু বিকৃতি, তাহলে আমাকে ইয়ং গুণাঙ্কের যে ফর্মুলা পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, কি পীড়ন বাই বিকৃতি, বিকৃতি আমি ধরি বিকৃতি লিখছি, তাহলে বিকৃতি সমান হচ্ছে কি এস বাই ওয়াই, তাহলে এই বিকৃতি জায়গায় এস বাই ওয়াইটা লিখে দিলাম, তাহলে এখানে উপরে গেলে এস স্কোয়ার বাই 2y। বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার একবার বলুন। আচ্ছা আরেকবার আমি তাহলে স্পষ্ট করেই করে দিই, যখন 2-4 জনের অসুবিধা আছে তাহলে সেটা দেখতে হবে। কোশ্চেনটা হচ্ছে একটি তারের প্রাথমিক দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদ এ, উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই, তারটির এস পীড়ন দ্বারা স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। তারটির সঞ্চিত শক্তি ঘনত্ব, এই সঞ্চিত শক্তি ঘনত্ব মানে হচ্ছে, ঘনত্ব মানে কি আয়তন দিয়ে ভাগ করা, হ্যাঁ, ভর বা আয়তনকে ঘনত্ব বলি, যে কোনো জায়গায় আয়তন দিয়ে ভাগ করা মানে সেটা ঘনত্ব বোঝাচ্ছে। তাহলে সঞ্চিত শক্তি ঘনত্ব মানে হচ্ছে আমার একক আয়তনে যে আমার স্মৃতিশক্তি সঞ্চিত থাকে, যেটা আমরা এখনই পেলাম হাফ গণিত পীড়ন, আগের কোশ্চেনটাই হাফ গণিত পীড়ন গণিত বিকৃতি। তাহলে পীড়নটা তো এখানে এস বলা আছে, তাহলে আমি লিখে দিচ্ছি হাফ গণিত এস, গণিত বিকৃতিটা আমি জানি না, তাহলে আমরা এখানে ইয়ং গুণাঙ্ক বলা আছে ওয়াই, তাহলে ওয়াই মানে হচ্ছে ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি, তো পীড়ন তো এস বলা আছে, তাহলে এস বাই বিকৃতি, বিকৃতি, তাহলে বিকৃতি সমান কত হবে? এস বাই ওয়াই, এই যে এটাকে এখানে নিয়ে গেলাম ওয়াইটাকে নিয়ে গেলাম, তাহলে বিকৃতি জায়গাটা লিখে দিচ্ছি এস বাই ওয়াই, তাহলে ওপরে হয়ে গেল এস স্কোয়ার, নিচে হয়ে গেল 2y, দেখো এস স্কোয়ার বাই 2, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এই যে বল ধ্রুবক দিয়ে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এটা কোশ্চেন দিয়েছি, এটা একদম সিম্পল জল ভাতের মতন, কিন্তু তোমার বাদ বাকি যে কোনো জায়গাতে এই কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কে বল ধ্রুবক বিশিষ্ট স্প্রিং কে সমান দুটো অংশে কাটা হলো, প্রতি অংশের বল ধ্রুবক কত? এটা করেছো? হ্যাঁ স্যার, সি হবে। স্যার সি হবে। এবার এটা তুমি তো করতেই পারো, এফ সমান হচ্ছে কে এক্স করে, ঠিক আছে, দ্বিতীয়বারের ক্ষেত্রে তোমার এফই থাকবে, সেক্ষেত্রে দুটো সমান অংশে ভাঙা হয়েছে, কে ড্যাশ কে সমান হচ্ছে এক্স বাই 2 করে দিলে, তাহলে সেখান থেকে কে ড্যাশ সমান হচ্ছে 2f বাই এক্স, এবার এফ বাই কে এর মান হচ্ছে এফ বাই এক্স, এখানে বসিয়ে দিলে তাহলে 2k হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেখানে উত্তরটা বললে। কিন্তু এই 2 বলুক বা 3 বলুক বা 4 বলুক, এটাকে তুমি জেনারেলাইজ যদি করে নাও, তোমাকে যদি ভেবে নাও তুমি যে n ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ n অংশ, তাহলে এখানে n করে দাও, তাহলে এখানে n করে দিলে এখানেও n হয়ে যাবে, তাহলে এখানেও n হয়ে যাবে, এখানেও n হয়ে যাবে। তার মানে এইটুকু বুঝতে পারছি, যদি একটা স্প্রিং এর বল ধ্রুবক কে থাকে, তাকে যত টুকরোই করা হোক না কেন, এন টুকরো যদি করা হয়, 2 3 4 5 সংখ্যাটা নিউমেরিক যাই দেই না কেন, এন টুকরো যদি করা হয়, তাহলে নতুন যে বল ধ্রুবকটা হবে সেটা তার এন গুণ হয়ে যাবে। এটা তোমার জেনারেলাইজড আকারে একবার যদি ভেবে নাও, তাহলে আর এই প্রবলেম গুলো তোমাকে করতে হবে না। এগুলো যেখানে তুমি খাতাতে করছো বা বইয়ে করছো, যে জায়গায় পাশে নিজের মতন, এগুলো তো আর কোনো থিওরি নয়, এগুলো নিজেকে তৈরি করার, পরীক্ষা পাস করার জন্য থিওরি তৈরি করতে হবে শর্টকাট মেথডে। তুমি পাশে একটা স্টার চিহ্ন দিয়ে ব্র্যাকেটে যদি রেখে দাও যে এন গুণ, যদি এন ভাগে ভাগ করা হয় তাহলে সেটা এন কে হয়ে যাবে, এন গুণ হয়ে যাবে। যেমন এখানে 2 ভাগে ভাগ করা হয়েছে, তার জন্য উত্তর দেখো 2 গুণ হয়েছে। এটা যদি তুমি 3 ভাগে করতে তাহলে এটা 3 গুণ হয়ে যেত। তাহলে আমি কি বললাম, তাহলে বুঝতে পেরেছো কথাটা? কথাটা আমি কি বললাম সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম, তাই তো হচ্ছে। এরকম স্প্রিং এ আছে, এটা কোনটা হবে উত্তর? ডি হবে। অপশন ডি স্যার। এটা কি করে দিতে হবে নাকি না, এ তো ইকুইভ্যালেন্টের মতন আগেও বলা হয়েছিল যে ইকুইভ্যালেন্ট যেমন রেজিস্ট্যান্স হয় সেরকম বলে দিন ধরনের এটা। করা, এগুলো তো সব। হ্যাঁ আগে বলো বাড়ি বলো বলো। বলে দিন স্যার, আগে বাড়ি বলে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো এরকম করে দুটো স্প্রিং লাগানো আছে,
একটা পেছনে একটা এরকম স্প্রিং লাগানো আছে। এবার যে সম্মিলিত স্প্রিং এর তুল্য বল ধ্রুবক কত? যদি তুল্য বল ধ্রুবক মানে এই দুটোকে তুলে দিয়ে তার পরিবর্তে যদি আরেকটা রাখো তাহলে তার কত হবে? সেইটার সঙ্গে এর কিরকম রিলেশন হবে? তাহলে সেক্ষেত্রে তোমার এই স্প্রিং এর ক্ষেত্রে নিচে তো একই ফোর্স লাগানো আছে, তাহলে এর ক্ষেত্রে যদি দৈর্ঘ্য বৃদ্ধি x1 হয় আর এর ক্ষেত্রে যদি x2 হয়, তাহলে F সমান হচ্ছে k1 x1। তাহলে এখান থেকে x1 টা লিখে নাও, x1 সমান হচ্ছে F বাই k1। এর ক্ষেত্রে হচ্ছে একইভাবে x2 সমান হচ্ছে F বাই k2, দুটো করে নিলে। এবার এর ক্ষেত্রে যখন হবে তখন দৈর্ঘ্য বৃদ্ধিটা দুটো যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে F সমান এখানে হবে k x1 প্লাস x2। তাহলে x1 প্লাস x2 সমান হচ্ছে F বাই k। এবার এই জায়গায় এই মান দুটো বসিয়ে দাও, F বাই k1 প্লাস F বাই k2 সমান হচ্ছে F বাই k। তাহলে সব ওপরে এফ এফ চলে গেল। তাহলে 1 বাই k সমান হচ্ছে 1 বাই k1 প্লাস 1 বাই k2। এটা একটু ভালো করে মনে রাখো, এইটুকু আগে মনে রাখো, তারপরে পরেরটা আসছে। তাহলে এরকম করে যদি আরো থাকতো তাহলে এরকম করে যেত, k3 k4 এরকম করে যেত। আর দুটো আছে তাহলে দুটোই লিখি। তাহলে k1 k2 লসাগু, ওপরে হলো k1 প্লাস k2। তাহলে k সমান কি হবে? উল্টে যাবে। তাহলে k1 k2 বাই k1 প্লাস k2। বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা কিন্তু উল্টে আনার পর উত্তর দেখো একই জিনিস কিন্তু এখানেও দেওয়া আছে, এটা কনফিউশন হয়ে যেতে পারো। তুমি ডাইরেক্ট মুখস্থর মতন করেছো, রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে ঠিক একই রকম এরকম করেই হয়। তুমি এটা মুখস্থর মতন রেখেছো, কিন্তু এটা কি হতে পারে অনেক সময় উল্টে এটাকে উল্টাতে হয়, অনেক সময় এই তো এমনি করলে তো এটাই হয়। এই k1 বাই k এর মান হচ্ছে এইটা, কিন্তু এটাকে উল্টে দিলে তখন k1 k2 পড়ে যাবে। এইটুকু জিনিসটা কিন্তু যেন মাথায় হ্যাঁ থাকে। স্যার, মানে স্যার শ্রেণীর সমবায়ে ফোর্সটা সেম থাকে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে স্যার ওই দৈর্ঘ্যটা সমান থাকে। হ্যাঁ। হুম। এটা করিয়েছিলাম আমি তোমাদের, অনেকজনের পরেই যোগ করেছো, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, For a given, হ্যাঁ, for a given material the value of Young modulus y সমান হচ্ছে এত টাইম of the modulus of the rigidity, the value of the Poisson ratio of the material। তাহলে এখানে কিছু নাই, আমাকে যে ফর্মুলাটা আমরা জানি y সমান 2 ইটা 1 প্লাস সিগমা, এই ফর্মুলাতে লিখতে হবে। এখানে কি লিখতে হবে? ইয়ং মডুলাস y is that 2.4 টাইম of the modulus of rigidity। তাহলে এখানে 2.4 ইটা লিখে দেবো y এর জায়গায়, এটা 2 ইটা 1 প্লাস সিগমা। তাহলে 1 প্লাস সিগমা সমান হচ্ছে দুইটি যদি ভাগ করি 2.4 ইটা বাই 2 ইটা, এটা আবার 2 কেটে গেল, এটা কেটে গেল 1.2। তাহলে সিগমা সমান হচ্ছে 1.2 মাইনাস 1 হচ্ছে 0.2, তারপরে 4 হবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের তো আর কালকে একটা পরীক্ষা ছিল, আমি একটা কথা বলে নি, অনেকে জয়েন করে আছো। তোমাদের তো কালকে একটা পরীক্ষা ছিল যেটা রোটেশনাল মোশন প্রজেক্টাইল মোশন এর উপরে হচ্ছিল, হ্যাঁ? ওই পরীক্ষাটা সবাই দিয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দিয়েছে ওটা মনে হয় আজকে স্যার। রাত পর্যন্ত ওখানে মনে হয় কোশ্চেনগুলো স্যার বলো ওখানে কোশ্চেনগুলো খুব কঠিন ছিল স্যার, এটা একটু বলে দেন। রোটেশনাল মোশন প্রজেক্টাইল স্যার মোশনে। এই রোটেশনাল, হ্যাঁ স্যার, ওইটা করার হ্যাঁ নাই। ওইখানে স্যার কিছু কিছু কোশ্চেন স্যার খুবই কঠিন ছিল স্যার, একটু বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যেটা বলছিলাম আর কি, তোমাদের ওটা বলে নি, তারপরে তো ওগুলো দেখছি। তোমাদের তো আজকে তো যেটা হলো খাতায় লেখা আছে যে আমার 30 তারিখে তোমাদের পরীক্ষা ছিল, সেটা 31 তারিখ পর্যন্ত টাইমটা বাড়ানো হয়েছে। শান্তনু যেটা প্রথমে বললো যে প্রত্যেক দিনই রবিবারের দিনকে পরীক্ষা বা পরের দিনকে পর্যন্ত টাইমটা করে রাখতে, তাহলে আমি টাইমটা করে রাখছি, এটা তো কোনো অসুবিধার কিছু নাই। একদিনের জায়গায় 2 দিন করে রাখছি, তোমাদের সেটা সুবিধা হবে, অনেকজনের হয়তো অ্যাবসেন্ট থাকছো বা কিছু। সেটা ঠিক আছে, ওটা ওইরকম হয়ে গেল, 30 তারিখে পরীক্ষা হয়ে গেল তোমাদের। তাহলে এরপরে আজকে তো হচ্ছে শুক্রবার, তোমাদের নেক্সট পরীক্ষা আছে 2 তারিখ, তাই তো? রবিবার দিনকে পরীক্ষা আছে তোমাদের, হ্যাঁ? এটা তোমায় বলেছি তো, রবিবার দিনকে তোমাদের পরীক্ষা আছে, ওটাও ঠিক তাহলে পরের দিন পর্যন্ত মনে হয় সম্ভবত টাইম ফিক্সড করা আছে। ওটা তোমাদের টপিকস আছে রোটেশনাল মোশন, ইলাস্টিসিটি, ইকুয়েশন অফ মোশন, ভেক্টর ডাইমেনশন। মানে এর পরে তুমি যত কটা পরীক্ষা দিয়েছো, হ্যাঁ, যত কটা মক টেস্ট বা যত কটা চ্যাপ্টার হয়েছে সব কটার উপরই কোশ্চেন করা আছে, 5টা 6টা করে কোশ্চেন করা আছে, হ্যাঁ। তাহলে এটা কিন্তু মাথায় থেকো, রবিবার দিনকে আছে।
ওটা সোমবার পর্যন্ত টাইম মনে হয় সম্ভবত এক্সটেন্ড করা আছে, যদি না থাকে আমি করেও দেবো। যদি কারো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে বলবে যে পরীক্ষা দিতে না পারলে। মনে হয় যেন পরের দিন পর্যন্ত টাইম আমি প্রত্যেকদিনই বাড়িয়ে থাকছি, তাও আমি একবার বলে দিলাম, যদি কারো অসুবিধা হয় আমাকে বলো, আমি টাইম বাড়িয়ে দেবো। এটা হচ্ছে এটা হলো 6 নম্বর, এটা হচ্ছে 2 তারিখে। পর্যন্ত একটু extend করে দেন, হ্যাঁ বলো। সোমবার পর্যন্ত একটু বাড়িয়ে দেন ওটা, তাহলে আমাদের সুবিধা মতো দিয়ে হ্যাঁ দেবো আমি তাই পরীক্ষাটা। করছি, আমি প্রত্যেকদিনই তাই করছি। কেন অনেকেরই হয়তো সেই দিনটাতে কারো কাজ চলে আসছে, সেই জনকে যা যেখানে আছে আমি পরের দিনকে টাইমটা আমি বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার যদি অনেক সময় তো নানান জায়গায় কিছু কিছু কোনো সময় ভুলে যায়, আমাকে বলেও করে দেবো। আর 6 তারিখে তোমাদের হচ্ছে, 6 তারিখেও একটা পরীক্ষার আমি আপলোড করে দিয়েছি, সেটা টোটাল গ্র্যাভিটেশনের উপরে। হ্যাঁ, সেটা টোটাল গ্র্যাভিটেশনের উপরে আছে, ঠিক আছে। 6 তারিখে হচ্ছে টোটাল গ্র্যাভিটেশনের উপরে, বৃহস্পতিবার সম্ভবত, মনে হয় বৃহস্পতিবার 6 তারিখ। হ্যাঁ, 6 তারিখ বৃহস্পতিবার। তারপরে রবিবার দিনকে যেটা হবে সেটা তোমার এই গ্র্যাভিটেশন, রোটেশনাল মোশন, হ্যাঁ, এই দুটো থেকেই করবো, বা আগের কোনো চ্যাপ্টার গুলো নিয়ে নেবো, এরকম যেমন চলছে। তবে রবিবার দিনটা যেহেতু সময় বেশি থাকছে, রবিবার দিনটা কি করবো, রবিবার দিনটাকে সব চ্যাপ্টার গুলোকে রবিবার দিন রাখবো, তাহলে সবাই ঠান্ডা মাথায় একটু দিতে পারবে রবি সোমবার মিলে। আর বৃহস্পতিবার পার্টিকুলার একটা চ্যাপ্টার রাখবো। তাহলে এটা মাথায় রেখো, আমি ভুলে মানে বলে দিলাম, একটু মাথায় রেখে দিও। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো বলো স্যার। বলো। স্যার এই ভেক্টরের একটা জিনিস আমি বুঝতে পারছি না স্যার, একটা প্রশ্ন ছিল যে মানে কম্পোনেন্ট অফ এ অ্যালং বি ভেক্টর, আর স্যার হুম, বি অভিমুখে এর প্রজেকশন, একই কোশ্চেন কি স্যার? একই জিনিস, একই একই জিনিস কম্পোনেন্ট দুটোই? আর প্রজেকশন আর কম্পোনেন্ট মোটামুটি একই জিনিস। স্যার ওই দুটো একটুখানি বলতেন স্যার। ঠিক আছে, ওটা আমি তোমাকে সময় করে বলে দেবো, ঠিক আছে, ওটা আমি সময় করে তোমাকে বলে দেবো। এটা তো খুব সোজা জিনিস। হ্যাঁ, এটা অ্যাক্সিলারেশন বার করতে হবে, এটা কি করতে হবে, এটা একদম সোজা জিনিস। স্যার রোটেশনের কোশ্চেনটি করে দিন আজকে, হ্যাঁ ওইটা, এটা তো পেয়ে কোনটা যাবে গো? সবাই। হ্যাঁ স্যার, ওই এটা হয়ে যাবে। কালকে কালকে যেটা পরীক্ষা হয়েছে ওটা, আজকে তাহলে এটা বাদ দিয়ে দেবো। এটা সোজাই ছিল, অবশ্যই পেরে যাবে সব। 5 নম্বরটা তাহলে চলো, তোমরা যদি সবাই বলো তাহলে ওখানে চলে যাচ্ছি আমি। না স্যার, একটু ধরে ধরে দেখুন আর এখানটা কারোর কিছু আছে কিনা। বেশ দেখো, বেশ আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। দেখো, এটা তো তোমার কি হচ্ছে, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে 3 বার ডেরিভেটিভ করলে, 2 বার ডেরিভেটিভ করলে হয়ে যাবে। ডিওয়াই ডিটি মানে করলে ভেলোসিটি হবে, তারপরে আরেকবার যদি করে দাও তাহলে কিন্তু অ্যাক্সিলারেশন হয়ে যাবে। এবার সেটাকে টাইমটাকে t=2 বসিয়ে দিলে তোমার উত্তর চলে আসবে, ঠিক আছে। এটা ডাইমেনশনের কোশ্চেন, ডাইমেনশন এ আর বি বার করতে হবে, ঠিক আছে। তো এদিকে এক্সটা তো ট্রাভেল এটা পারবো। বলেছে। হ্যাঁ, এটা পারবে, এটা সোজা জিনিস। এটা তো ফর্মুলা একদম বইয়ে আছে, কোনো অসুবিধা কিছু নাই। কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি ডাইমেনশন, যে আমরা নিউটনস এর ফর্মুলা জানি, ইটা এ ডিভি ডিএক্স, এইখান থেকে ইটার মানটা বার করে দেবে, তাহলেই হয়ে যাবে এখানে। এই অ্যাঙ্গেল বিটুইন এ তো এইদিকে সাইন থিটা হবে, এদিকে কস থিটা হবে, ট্যান থিটা 145 ডিগ্রি মানে π/4। ডাইমেনশন অফ ভান্ডার ওয়াল তো বারবার বলা হয়েছে, ঠিক আছে। স্প্রিং এ কনস্ট্যান্ট এত দ্য সেম ওয়ার্ক ডান এন্ড দ্য রেশিও অফ দ্য এলংগেশন, মানে হচ্ছে হাফ k1 x1 স্যার এটা একটু স্কয়ার। বলে দিন। আচ্ছা, এটা আমি বলি। টু স্প্রিং হ্যাভ দেয়ার ফোর্স কনস্ট্যান্ট হচ্ছে এত, অনুপাতটা এত, সেম ওয়ার্ক ইজ ডান অন দ্য রেশিও। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার, এটা জানি ওয়ার্ক ডানের ফর্মুলা। তা দুটো আছে, দুটোর স্প্রিং এর ক্ষেত্রে, তাহলে কিন্তু সেম ওয়ার্ক ডান বলা আছে। তাহলে ওমেগা 1 এই W1 সমান যদি k1 x1 স্কয়ার বলা হতো, এই x1 আর x2 অনুপাতটা বার করতে বলেছে। আর W2 সমান হচ্ছে হাফ k2 x2 স্কয়ার বলা আছে। এবার এই দুটো সমান, তাহলে সমান করে দাও। তাহলে x1 বাই x2 তার হোল স্কয়ার সমান হচ্ছে হাফ হাফ তো চলে গেল, তাহলে k2 বাই k1 সমান k2 বাই k1 করতে গেলে k2 দেখো k1 টা আগে আছে আর k2 টা পরে আছে, তা 16/19 হবে, এই 16/9। তাহলে তোমার এটা যদি x1 x2 করো তাহলে এদের রুট ওভার হয়ে যাবে, তাহলে 4:3।
তিনেরটা হবে না হ্যাঁ বলো। ওই বলো হ্যাঁ স্যার 13 নম্বর কোশ্চেন একটু জানতে হবে ভেক্টরের। এটা ওই একটা ভেক্টরের কোশ্চেন ছিল স্যার, মানে ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু দিয়ে একটা ছিল দিয়ে। এইটা এইটা হ্যাঁ স্যার, স্যার এখানে তো স্যার ডান দিকেরটা তো নয় তো স্যার এ বি। ও আচ্ছা আচ্ছা, না না এটা ডট আছে, এটা ডট আছে গো, এইগুলো ওঠেনি, এগুলো ডট আছে। আচ্ছা, এইটা যদি তোমার যদি এটা যদি ডট নাই থাকে, এটা ডট হয়তো ছিল আমার মনে হচ্ছে, যাই হোক এটা যদি ডট নাই থাকে তাহলে সেটাও কোনো অসুবিধা কিছু নাই। এবি মানে হচ্ছে তার মানটার কথা বলা আছে, ঠিক আছে, এবি মানে তার মানটার কথা বলা আছে। তাহলে এবি সাইন থিটা সমান হচ্ছে এবি, ঠিক আছে, তাহলে এদিকে দিকে কেটে গেল, তাহলে সাইন থিটা সমান 1 সমান সাইন 90 ডিগ্রি সাইন π/2, ঠিক আছে, তাহলে থিটা সমান π/2 হবে। বুঝা গেছে? হ্যাঁ, এটা π/2 এর উত্তর আছে, এটা ডট নয়, এটা π/2 উত্তর আছে, এটাই উত্তর। এটা আমি ডট ভেবেছিলাম, আরেকটা প্রবলেমে এরকম ডট ছিল। বুঝা গেছে? আজকে খুব নেটওয়ার্কে খুব ডিস্টার্ব। বুঝতে পেরেছো তো ওটা? হ্যাঁ স্যার। ঠিক আছে। এখানে কোনো যদি কিছু থাকে তাহলে সেটা বলো। এটা বলে দিন স্যার একটু। কোনটা গো? 19 নম্বরটা। এটা কি বলছে? If the addition of two unit vector is unit vector, then the magnitude of difference between the two same vector. দুটো ইউনিট ভেক্টরের if addition of two unit vector is unit vector, then the magnitude of difference between the same vector. তাহলে এটা স্কয়ার করে দাও। কোশ্চেনটা তো ঠিক বুঝতে পারছি না কি বলছে, এগুলো তো 1 হয়ে যাবে সব। if the কোথা থেকে দিয়েছি কোশ্চেনটা দেখি তো, কোশ্চেনটা কি বলছে? if the addition of two unit vector is unit vector, হ্যাঁ, স্যার then the এ বি গুলোর মান স্যার সব একই স্যার। হ্যাঁ এগুলো তো সব মান একই হচ্ছে, ইউনিট স্যার, ভেক্টর। এখানে 2ab এটা cos করেছো θ তো? মানটা বের করে নি। হ্যাঁ স্যার, ওই হ্যাঁ বলো স্যার, তো। এটা 2ab cos θ এর মানটা √3 1 এসেছে আসবে। স্যার, √3। হ্যাঁ √3, এটা কি বলছি? if addition of two unit vector is unit vector, তাহলে এরকম করে ইউনিট দুটো যোগ করলে ইউনিট ভেক্টর আসছে। then the magnitude of difference between the two same vector, কেমন করে করেছো বলো? স্যার, এবার ডিফারেন্স করে দিন, a মাইনাস বি তার হোল স্কয়ার করলে ওই 2ab cos ও θ এর আচ্ছা আচ্ছা মানটা আচ্ছা, ওখানে ঠিক আছে পুট ঠিক করে আছে ঠিক আছে, দিয়েছিলেন। এইটা তাহলে 1 হচ্ছে, এগুলো তো তাহলে 2 cos θ সমান হচ্ছে এদিকে 1, তাই তো? হ্যাঁ স্যার। দিয়ে এখান থেকে হ্যাঁ স্যার। তুমি বলো বলো স্যার বলো এখানে বলো। cos θ মানটা পাবেন, দিয়ে ওই a মাইনাস বি তে তখন বসাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, a cos minus b θ হোল মানটা স্কয়ার করে বুঝতে পেরেছি। তাহলে cos θ মানটা হচ্ছে কত? 1 - 2/2, তাই তো?
মাইনাস হাফ। হ্যাঁ, মাইনাস হ্যাঁ হাফ স্যার। minus, হ্যাঁ এবার কি বলেছে যে ম্যাগনিটিউড অফ দ্য ডিফারেন্স এ বি কস থিটার মান মাইনাস হাফ হবে না স্যার? এ বি, না এ বি তো মানগুলো তো 1 হয়ে যাচ্ছে, এটা তো ইউনিট ভেক্টর, এগুলো তো মান আছে তাতে, এগুলোর মানও তো 1, এগুলো তো মান, ইউনিট ভেক্টরের মান তো 1। ও বোঝা গেছে? এবার হ্যাঁ স্যার, ডিফারেন্স করতে হবে। ডিফারেন্স স্কয়ার করেছো হ্যাঁ তো নাকি? হ্যাঁ a স্কয়ার বি স্কয়ার মাইনাস 2ab cos থিটা √3 হবে তাহলে স্যার। তাহলে এদিকটা তোমার হয়ে গেল 3, তাহলে a মাইনাস বি সমান হচ্ছে √3। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তো করেছো তো অনেকজন, তাহলে বোঝা গেছে তো এটা। আমি তো অত অঙ্কটা তো মানে প্র্যাকটিস তোমাদের দিয়েছি, নিজেকে তো প্র্যাকটিস করা হয়নি, এটা ফট করে আমারও হ্যালো তোমাদের স্যার। মতন পরীক্ষার মতন পরীক্ষা হয়েছে। বলো। স্যার সেই ভেক্টরে স্যার ওই অ্যান্সারটা আছে π/2 না π/4 হবে স্যার, তখন স্যার যখন বলতে গেলেন আমার স্যার চলে না গেল, না নেটওয়ার্ক চলে 2 গেল হবে, স্যার। পাই বাই টু হবে, ওটা π/4 হবে না, কারণ আমি আরেকটা কোশ্চেন ওরকম করে আচ্ছা দুই স্যার, থেকে একটা বেশ স্যার। ক্রস প্রোডাক্ট, হ্যাঁ ওটা তুমি ঠিকই ধরেছো, ওটা ডট নাই, ওটা ইয়ে আছে, আমি আরেকটা কোশ্চেন দিয়েছিলাম, সেক্ষেত্রে ওইটা হচ্ছে। এগুলো তো জানো, হ্যাঁ এগুলো তো এ করার দরকার নেই, এগুলো তো তোমরা পারবে, এগুলো জটিল কিছু নাই। আর এই জিনিসটা কিন্তু বলছি বারবার একটু মাথায় ভালো করে রাখবে যে 0.5 ভলিউম স্যার। হবে হ্যাঁ, যে কোনো জিনিসের যখন ভলিউম চেঞ্জ হবে না, তখন তার পয়সন রেশিওর মান সবসময় হাফ হবে, এটা কিন্তু মাথায় ভালো করে রাখবে। আজকেও তো ওদের যখন ইলাস্ট্রিসিটি পড়াচ্ছিলাম, আমি বারবার বলেছি, যখন এই কোশ্চেনটা কোনো জায়গায় কথার মধ্যে থাকবে, ভলিউম অফ দ্য সলিড হোক লিকুইড হোক যে কিছু হোক, যখন যার আয়তন পরিবর্তন হবে না, তখন তার পয়সন অনুপাতের মান হাফ থাকবে। ঠিক আছে, কেন তার লজিকটা হচ্ছে, যদি ডিভিটা 0, আয়তন পরিবর্তন না হওয়া মানে কি ভি কনস্ট্যান্ট, তাহলে ডিভিটা হচ্ছে 0, তাহলে আয়তন বিকৃতি দেখো পি বাই ডিভি বাই ভি, তাহলে ডিভিটা যদি 0 হয় তাহলে পি বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে প্রথম কোশ্চেন একটা উত্তর হচ্ছে যে আয়তন পরিবর্তন না হলে আয়তন বিকৃতি গুণাঙ্কের মান ইনফিনিটি, সেটা তো একটা হলোই। সঙ্গে আমি যদি দেখি ইয়ং গুণাঙ্কের সঙ্গে যে সম্পর্ক, সেক্ষেত্রে 1 মাইনাস 2 সিগমা সমান হচ্ছে y/3 কে, তাহলে আমি দেখলাম আয়তন পরিবর্তন না হলে আয়তন বিকৃতি গুণাঙ্কের মান ইনফিনিটি, তাহলে এখানে ইনফিনিটি যদি তুমি বসিয়ে দাও, 3 এর সঙ্গে ইনফিনিটি গুণ করে দাও, 3 ইনফিনিটি হবে, ইনফিনিটি হয়ে গেল, তাহলে 0, তাহলে 2 সিগমা সমান হচ্ছে 1, তাহলে সিগমা সমান হচ্ছে 1/2। তাহলে এটা কিন্তু এই রিলেশনটা তো সব জায়গায় ক্ষেত্রেই ভ্যালিড, ঠিক আছে। তাহলে এই রিলেশনটা যদি সব জায়গায় ভ্যালিড হয়, সেখানে যদি কোশ্চেনের মেন লজিকটা কি, যদি আয়তন কনস্ট্যান্ট থাকে বা আয়তন পরিবর্তন না হয়, তাহলে ডিভিটা 0। তাহলে যে কোনো জায়গায় যা কোশ্চেনে আসুক না কেন, সেখানে যদি কোশ্চেনটা এরকম থাকে যে আয়তন পরিবর্তন হচ্ছে না, তাহলে পয়সন রেশিওর মানটা কিন্তু সবসময় হচ্ছে হাফ। আমি এটা কেন বলছি, এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন এসএলএসটি বা পরীক্ষাতে বারবার কিন্তু দিয়েছে, এই কোশ্চেনটা কিন্তু বারবার দিয়েছে, সেই জন্য আমি কোশ্চেনটা বলতে বললাম। এটা কি হবে? ইনফিনিটি স্যার। হ্যাঁ ইনফিনিটি হবে। ইলাস্টিক হ্যাঁ বস্তু স্যার, যে রিজিড বস্তু মানে তার কোনো রকম পরিবর্তন হবে না, তার পরিবর্তনটা 0। হ্যাঁ, দৈর্ঘ্য বৃদ্ধিটা একদম 0 হবে, কারণ রিজিড বস্তু তাকে পরিবর্তন করা যাবে না। তাহলে y সমান হচ্ছে f/a/dl/l, তাহলে এইটা যদি 0 হয়ে যায়, তাহলে 0 দিয়ে ভাগ, এটা 0 দিয়ে ভাগ মানে ইনফিনিটি হচ্ছে। এগুলো কিন্তু খুব ভালো কোশ্চেন, এগুলো তো সেই তোমার ওই যে ফর্মুলা বলেছিলাম, প্র্যাকটিক্যালের ফর্মুলা, সেইখান থেকে এসছে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভালো করে করবে। কোএফিসিয়েন্ট অফ 24 এর একটু ভলিউশন, বলুন স্যার। কোনটা বলো? 24 এর 24 এটা, আগেরটা। হ্যাঁ 24 এটা, যে তোমার আমি ফর্মুলাটা বলে দিচ্ছি, তুমি নিউমেরিক্যাল ভ্যালুগুলো বসিয়ে দিও। লেন্থ অফ দ্য ওয়্যার ইজ ইনক্রিজড বাই 1 মিলিমিটার অন দ্য হ্যাঙ্গিং অফ দ্য ওয়েট হচ্ছে 1 কেজি, ইনক্রিজ ইন লেন্থ অন হ্যাঙ্গিং ওয়েট 2 কেজি উইল বি। তাহলে তোমার যে ফর্মুলা, সেই ইয়ং গুণাঙ্কের
যেটা আমি বলেছিলাম যে প্র্যাকটিক্যালের ফর্মুলা এফ বাই এ বাই এল বাই এল। এখানে এফটা যখন আমি ওয়েট ঝুলাই তখন এমজি লিখি, ঠিক আছে? আর এটা তুমি এই লেখো, এখানে কোনো বলার দরকার নাই। আর হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি এল বাই এল। এবার এক্ষেত্রে দু রকম বলা আছে, যেহেতু ইয়ংগনটা একই পদার্থ তো দুটোর ক্ষেত্রে সমান হবে, যেটা এখন আমি আগেও একই রকম এরকম ধরনের করে করলাম, শুধু ওয়েটটা চেঞ্জ হচ্ছে, এইটা চেঞ্জ হচ্ছে, ডাব্লুটা চেঞ্জ হচ্ছে। এটা সমান ডাব্লু যদি লেখো, ওয়েটটা আবার 2 কেজি হয়েছে, একবার 1 কেজি ছিল, একবার 2 কেজি হয়েছে। আর ইনক্রিজ অফ লেন্থটা প্রথম ক্ষেত্রে হচ্ছে এত, আর দ্বিতীয় ক্ষেত্রে বার করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে এইটা বার করতে হবে, বাদ বাকি সব আছে। এই দুটো অনুপাত করে দেবে, তাহলে পেয়ে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে। এগুলো তো পারবে, এগুলো পারবে, এগুলো পারবে, তো ফোর্সড কিছু নাই, ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ডান এফ ডট আর। তাহলে এইটা মোটামুটি হয়ে গেল। এবার যেটা বলছিল তোমাদের 5 নাম্বারটা, এটা, তাই তো? হ্যাঁ স্যার এই হ্যালো, কোশ্চেনটা। হ্যাঁ স্যার হ্যাঁ এইটা। এগুলো তো হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ এটা হয়ে গেছে। হ্যাঁ স্যার, বি নাম্বারটা। হ্যাঁ। এটা এটা হয়ে গেছে, বি এটা বি হবে। স্যার। हाँ बी सर, आई ओमेगा। हाँ এটা এটা স্যার বি। এটা হয়ে গেছে। हाँ बी सर, হ্যাঁ 1/4 एल हो। স্যার এটা হয়নি স্যার। আচ্ছা, এটা কে কে বলো তো একবার, এ কেমন করে করেছো বলো, আর আমাদের কি বলে আমাদের মনিরুল বলো। হ্যাঁ স্যার, এখানে ওই যেটা ওই কৌণিক মানে ভরবেগের যেটা আছে, রাশিমালা আছে স্যার, এম ভি আর দিয়ে ভি এর জায়গায় স্যার মানে ওমেগা আর বসিয়েছি, দিয়ে স্যার ওইটাকেই ওই গতি শক্তিতে পুট করেছি স্যার। আর কেউ করেছে? हाँ सर, এটা ওই ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার করেছি, তারপরে এল ইকুয়াল টু আই ওমেগা ওখানে বসিয়ে ই ইকুয়াল টু হাফ এল ওমেগা, এল এর মানটা ওখান থেকে বের করেছি 2 ই বাই ওমেগা, তারপরে এটা এল ড্যাশ করে অনুপাত করে দিয়েছি 1/4 এই বলো হবে। তুমি আগে প্রথম থেকে বলো, তোমার কথা শুনি। ই সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার হলো, ঠিক আছে? তারপরে হ্যাঁ স্যার, আর এখানে এল ইকুয়াল টু আই আই ওমেগা, তো ওখান থেকে পুট করে দিয়ে আমরা হাফ এল ওমেগা করেছি, ই ইকুয়াল টু ই ইজ ইকুয়াল টু হাফ এল ওমেগা। ও আইটাকে আই ওমেগাটাকে তুমি হ্যাঁ স্যার, হুম, এটাকে ট্রান্সফার করে তারপরে এল এখান থেকে এলটা বের করেছি, এল ইজ ইকুয়াল টু 2 ই বাই ওমেগা, 2 তারপরে ই এল বাই ওমেগা হলো। হ্যাঁ এটাকে এল ড্যাশ করেছি, ওই এই গতিশক্তিটা হাফ করেছে, আর ওমেগাটা ওই 2 ওমেগা হয়েছে, মানে ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, এনটা বেড়েছে, হুম, দিয়ে এটা অনুপাত করে দিয়েছি 1/। এল ড্যাশ বাই এল করেছো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 2 ই বাই, এটা 2 কেটে গেল, আমি ধরলাম। তাহলে হচ্ছে ই বাই 2 ওমেগা ইনটু ওমেগা বাই 2 ই। ই কেটে গেল, ওমেগা গেল 1/4 এল। এই কেটে গেলো, ওমেগা ওমেগা কেটে গেলো, তাহলে কত হচ্ছে? এল ড্যাশ এল সমান স্যার ড্যাশ হচ্ছে এখানে এখানে যে স্যার এল বাই, গতি শক্তিটা তো স্যার হাফ এমবি স্কোয়ার ধরা কি যাবে না? এখানে তো স্যার গতি কৌণিক শক্তিটা বা ওই যে আহ, মানে যেটা কৌণিক গতি শক্তি বা এই যেটা ওই কি বলা আবর্ত গতি শক্তি তো বলেনি স্যার এখানে। না না, গতিশক্তি এখানে আবর্তন গতিশক্তি, তোমার সরল, এ তো ঘূর্ণয়মান বস্তু, এখানে তোমাকে বলার আবার কি সমাবেশই আছে? বলেছি। হ্যাঁ এটা তো তোমার এখানে বলার কিছু নাই তো। স্যার এবার ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে তো স্যার দু ধরনেরই স্যার গতি শক্তি থাকবে স্যার।
ঘূর্ণন গতিশক্তি দুই রকম কখন থাকবে, যখন সে ট্রান্সলেশন মোশন থাকবে, যখন একটা চাকা গড়িয়ে যাচ্ছে তখন, যখন সে গড়িয়ে যাচ্ছে তখন তার এরকম থাকছে গতি, তখন আছে। এখানে তো শুধুমাত্র রোটেশন হচ্ছে, এই যেমন পৃথিবীর ক্ষেত্রে তুমি ধরো শুধুমাত্র রোটেশন হচ্ছে, সেই জন্য এখানে শুধুমাত্র ঘূর্ণনের গতিশক্তিটা ব্যবহার করতে হবে। এখানে তোমার তো আর লিনিয়ার মোশন ধরলে হবে না। লিনিয়ার মোশন যখন একটা ইনক্লাইন আচ্ছা স্যার, প্লেনে আচ্ছা। তোমার একটা যখন ইনক্লাইন প্লেনে একটা যখন গড়িয়ে পড়ছে, তখন তুমি এই তলে সে গড়াচ্ছে আবার নিজেও ঘুরছে, চাকা যেমন সাইকেলের চাকা, মোটরসাইকেলের চাকা, বাসের চাকা। কিন্তু এক্ষেত্রে তো আবর্তন যে পৃথিবী ঘুরছে এরকম চারিদিকে ঘুরছে, শুধু রোটেশনাল মোশন হচ্ছে। তাই কে যে বলছিল হ্যাঁ এটা স্যার, হ্যাঁ বুঝতে স্যার। পারোনি, হ্যাঁ তার ক্ষেত্রে বলো দেখি হয়েছে নাকি। স্যার এল ডেস বাই এলটা করলাম, তারপরে কি? হ্যাঁ, তো এল ডাস্ট এল করলে তোমার দেখো না ই কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমার এখানে শুধুমাত্র ওপরে এল ডাস্ট বাই এল সমান, এল ডাস্ট বাই এল সমান হবে 1/4 হবে, ঠিক আছে। হ্যাঁ, 1/4 তাহলে হচ্ছে। হুম। এল ডাস্ট মানে এল বাই 4, তার মানে যে 0.25 এল, এই যে এটা। হ্যাঁ, ঠিক আছে। আমি কি আরেকবার কষ্ট করে দেবো নাকি না পারবে? না স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। ওই একই কোশ্চেন আমার এখানেও দেওয়া হয়েছে, ঠিক আছে। যেকোনো বস্তুর আবর্তন গতিশক্তি জড়তা ভ্রামক ইয়ে হলে কৌণিক ভরবেগে, এটা তো এখনই যেটা করা স্যার হলো। সি, স্যার সি, সি। হ্যাঁ, আচ্ছা এটা কেউ বুঝতে না পারলে বলো, তাহলে আমি আবার বলে দেবো। স্যার আগের কোশ্চেনটাই ফ্রিকোয়েন্সি ডবল করা হয়েছিল, দ্বিগুণ করা হয়েছিল, ওটা কি করে একটু বুঝলাম না তো। কোশ্চেনই তো আছে ফ্রিকোয়েন্সি ডবল করা আছে, এই যে। ডবল এই এখানে ক্যালকুলেশনে কোথায় ডবল হলো বুঝতে পারলাম না। আচ্ছা আমি এটা কম্পাঙ্ক কোশ্চেনটা কোথায় আমি ডবল করা। ঠিক আছে ঠিক আছে, আমি আবার পড়ি দাঁড়াও। স্যার ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন, এনটা ডাবল করেছে। দাঁড়াও। এখানে তোমার ওমেগার সঙ্গে ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার, এটি ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তুমি এমনি নর্মাল ফ্রিকোয়েন্সি 2 পাই এফ বাই এন যাই বলো, এটাকে ডবল করলে এটাকে ডবল করা, এখানে ওমেগাটাকেই তুমি ডবল ধরবে, ঠিক আছে। এবার এটাকে আরেকটা আমি জানি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আই ওমেগা, ঠিক আছে। তাহলে এটাকে আই ওমেগা করার জন্য আমি কি করেছি, হাফ গণিত আই ওমেগা গণিত ওমেগা। তাহলে এটাকে করলে এই আই ওমেগা জায়গায় এল বসিয়ে দিয়েছে, এল ওমেগা বাই 2। তাহলে এল সমান কি হবে, 2 ই বাই ওমেগা। এটা কেন করা, এটা করা এই কারণেই, যেহেতু এখানে যেগুলো এই কম্পাঙ্ক, হ্যাঁ এটা কম্পাঙ্ক মানে ওমেগা জায়গায় তুমি লিখতে পারো 2 পাই এন বাই এফ, যাই লেখো এন বাই এফ লেখো, এটাকে ডবল করা মানে এটাকে ডবল করা, ঠিক আছে। প্রপোর্শনালি ব্যাপার, 2 পাই তো কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমি না লিখে আমি এটাকে ওমেগা হিসাবে লিখছি, যেহেতু তোমার এখানে নিউমেরিক্যাল প্রবলেম বলে। যদি গোটাটা করতে হতো তাহলে সেখানে আবার 2f কথা লেখা হচ্ছে। এবার এরা কন্ডিশনে কি বলেছে, গতিশক্তি অর্ধেক করে দেওয়া হয়েছে আর কম্পাঙ্ককে দ্বিগুণ করা হয়েছে। তা দ্বিতীয় ক্ষেত্রে আমি জানি না কি আছে, দ্বিতীয় ক্ষেত্রে আমার ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে হচ্ছে এইটা, দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি এল ড্যাস্ট হয়ে গেল তখন হয়ে যাচ্ছে গতিশক্তিটা আগে যা ছিল তার অর্ধেক হয়ে গেছে, আগে ই ছিল এখন হয়ে গেছে ই বাই 2। আর কি হয়েছে, সঙ্গে কম্পাঙ্কটা দ্বিগুণ হয়েছে, কম্পাঙ্ক এখানে 2 পাই এন লিখেও তুমি এই ফর্মুলাতে 2 পাই এন লিখে তারপরে 4 পাই এন লেখো, কোনো ক্ষতি নাই। বা এটাকে লেখো দিয়ে এটাকেও তুমি 2 ওমেগা করে দাও, তাও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। মানে স্যার ওই কম্পাঙ্কের সাথে ওমেগার সমানুপাতিক সম্পর্ক বলে, ও দ্বিগুণ বাড়লে এও দ্বিগুণ বাড়বে। হুম, তুমি এটাকে ইয়েই করো, তাহলে উপরে 2 ই বাই, এর নিচে কি ছিল জানো, ওমেগা ছিল তাই তো, ওমেগা সমান হচ্ছে 2 পাই এন। তাহলে এটা হয়ে গেল অর্ধেক হয়ে গেল, ই বাই 2 হয়ে গেল, আর এটা হয়ে যাবে তোমার ওমেগা তো 2 পাই এন ছিল, তাহলে এখান থেকে হয়ে গেল
4πn, এটা হয়ে গেল। তাহলে সমান হয়ে যাচ্ছে এটাকে 2e/8πn, এটা এল ড্যাশ। এবার তুমি এল ড্যাশ বাই এল করো, তাহলে উপরে হচ্ছে 2e/8πn গণিত এইটা নিচে চলে যাবে, উপরে চলে যাবে 2πn বাই, অত দরকার নেই, যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এমনি করেই করো। 2e কেটে গেল, আর এটা গোটাটা কেটে গিয়ে 1/4 থাকলো। তাহলে এল ড্যাশ সমান হচ্ছে L/4, তাহলে হচ্ছে 0.25L। বোঝা গেছে? এবার বুঝতে পারছো নাকি বলো? আমি তোমাদের কথা মতনই গেলাম, অত হ্যাঁ স্যার, সমানুপাত করে। কে বুঝতে পারছিলে না যে তার অসুবিধা হচ্ছে নাকি বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। স্যার চারেরটাও কি স্যার একই রকম হবে? চারের দাগেরটা? চারটা তো ওই তো একই ফর্মুলা। স্যার হিন্টসটা একটু দিয়ে দিন হাফ, স্যার চারেরটা। হ্যাঁ হ্যাঁ, এই যে গতি শক্তি সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার, ঠিক আছে? আর এল সমান হচ্ছে আই ওমেগা। এবার এখানে দেখো এই ওমেগাটাকে তাড়ানোর জন্য আইটাকে নিয়ে এসছে, এলটাকে নিয়ে এসছে। এল মানে হচ্ছে কি, তোমার হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে কৌণিক ভরবেগ। তাহলে এইখানটাকে যদি তুমি করো, তাহলে এলটাকে আনার জন্য তুমি উপরে একটা আই গুণ করে দিলে, তাহলে আই স্কোয়ার ওমেগা স্কোয়ার। আর নিচেতে তোমার যদি আই গুণ করেছো নিচেতে, তাহলে একটা আই লিখতে হবে, তবে আই আই কেটে গিয়ে একই জিনিস থাকবে। এই আই মানে হচ্ছে এল স্কোয়ার, এল স্কোয়ার বা 2i। তাহলে এল স্কোয়ারটাকে কোনাকুনি গুণ করে দাও, এল স্কোয়ার সমান হচ্ছে 2i, ঠিক আছে? এগুলো তোমার ওই কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে খুব লাগে। কেন? উঁচু ক্লাসে এমএসসি করলে বুঝতে পারতে, কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে তখন যে পার্টিকেল গুলো ভেতরে যে আবর্তন হয়, তখন যে এনার্জি রিলিজ করে, তখন তো এনার্জি রিলিজ করে, তখন যে রিজিড বডি হোক, সেক্ষেত্রে যে ফর্মুলা গুলো থাকে, তখন কিন্তু এই ফর্মুলা গুলো খুব ব্যবহার করা হয়। অ্যাঙ্গুলার মুভমেন্টের সঙ্গে এনার্জি, এই ফর্মুলা গুলো কিন্তু খুব ব্যবহার করে। এগুলো মানে কোয়ান্টাম মেকানিক্স এ যারা এমএসসি করে তারা জানে, তারা এই ফর্মুলা গুলো কিন্তু খুবই লাগে। একটি গোলক গড়াতে থাকলে তার আবর্তন গতিশক্তি ও মোট গতিশক্তির অনুপাত। তাহলে মোট গতিশক্তি বার করতে গেলে কি করতে হবে? এই ক্ষেত্রে যেটা স্যার কি মনিরুল হয়েছে? বললে, হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছিলে সেইটা তোমার যে কথা অনুযায়ী, যে তার মধ্যে একটা তো এমনি গতিশক্তি থাকবে। এর কখন দেখো গোলক গড়াতে থাকছে, বুঝা গেছে? একটা গোলক যখন গড়াচ্ছে, তখন তার মধ্যে দু রকম হ্যাঁ স্যার, গতিশক্তি হ্যাঁ স্যার। থাকবে। হ্যাঁ, একটা রোটেশনালের জন্য থাকবে কাইনেটিক এনার্জি। হ্যাঁ, তাহলে এর যদি রোটেশনালের জন্য তুমি লেখো, তাহলে রোটেশনাল সঙ্গে হবে হাফ আই ওমেগা স্কয়ার। আবার তুমি যদি ইয়ের জন্য লেখো, তার যদি এমনি যদি ট্রান্সলেশনের জন্য লেখো, ইটি যদি লেখো, তাহলে হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে যখন সে গড়াচ্ছে, তাহলে মোট গতিশক্তি দুটোই থাকছে, এদেরকে দুটো যোগ করতে হবে। তাই দুটো যোগ করতে হবে। এখানে ভি সমান ওমেগা আর, তুমি ওমেগাটাকে ভিতে ট্রান্সফার করো, ভিটাকে ওমেগাতে ট্রান্সফার করো, কোনো ব্যাপার নেই, যে কোনো একটাতে করতে পারো। ভিটা ওমেগাটাকে ভিতেও করতে পারো, ভিটাকে ওমেগাতেও করতে পারো। এবার এর সঙ্গে তুমি এটা টোটাল গতিশক্তি বেরিয়ে গেল ওই দুটোকে যোগ করলে। এবার এর সঙ্গে কি বলেছে, যে আবর্তনেরটা, তাহলে শুধুমাত্র আবর্তনেরটা অনুপাত করে দিলে তাহলে হয়ে যাবে। এবার এক্ষেত্রে তোমার যেহেতু গোলক বলেছে, তাহলে আইটা তোমাকে কি ব্যবহার করতে হবে, 2/5 mr², তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার স্যার। এখানে গোলকটাকে নিরেটই ধরতে হবে নাকি স্যার? হ্যাঁ, এগুলো তোমার যখন আমাকে একজন হোয়াটসঅ্যাপে কোশ্চেন করেছিল, ঠিক আছে? এবার আমি বললাম তো কোশ্চেন তো আমি বই থেকে দিয়েছি, এবার নিরেট বা এরকম কিছু বলা নাই, তবে এটা একটা কথা বটে, হলো না নিরেট হয়। তবে এরকম যদি না হলো হলে হলো কথাটা উচ্চারণ করা থাকে, মানে এটা একটা কোশ্চেনের ট্রেন্ড বলতে পারো। যদি ফাঁপা গোলক বলা থাকতো, তাহলে কিন্তু ফাঁপা কথাটা উল্লেখ করা থাকতো। যদি ফাঁপা গোলক বলা নাই, তাহলে এটাকে নিরেট গোলকে ধরেই নিরেটেরই ফর্মুলা করে। বোঝা গেছে? আর এটা তো আমাদের লাগেই পৃথিবীর ক্ষেত্রে জড় ব্যবহার করতে করতে, এগুলো তো এটা লাগে। যেটা ইটি যেটা স্যার বলো বলো। হাফ এম ভি স্কয়ার, ওই ভি জায়গায় স্যার ওমেগা আরটা বসিয়ে ওমেগায় চলে যাবো আর কি, দিয়ে এবার দুটোকে যোগ তুমি, করলে টোটাল এনার্জি হবে। হ্যাঁ তুমি দুটোই করতে পারো। তুমি ভি কে ওমেগাতে যেতে পারো, ওমেগা থেকে ভিতে আসতে পারো। তোমাকে যেহেতু কাটাকাটি করতে হবে, অনুপাত করতে হবে, তুমি যে কোনোটাতে যেতে পারো, অসুবিধা নাই।
আর আই জায়গায় 2 এর 5 এমআর স্কোয়ারটা বসানো হবে যেহেতু গোলক আর কি, হুম, জড়তা হুম, হুম। ভ্রামক। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। এখানে আয়ের জায়গাতে, এখানে আয়ের জায়গায় তখন তুমি এই 2 এর 5 এম আর স্কোয়ার কথাটা লিখে দেবে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হুম। এবার এই প্রবলেম গুলো এগুলো কিন্তু পড়েছে, এগুলো কিন্তু 11-12 এ দিয়েছে, কিন্তু আর 11-12 এর দিনে আর নাই। কেন? এখন এগুলো সবই তোমাদের হয়ে গেছে 19 লেভেলে চলে আসছে। এখন তোমাদের ক্ষমতার মধ্যে এগুলো চলে আসছে কিন্তু, হ্যাঁ? এগুলো কিন্তু আর কিন্তু ওই ইয়েতে নাই যে ওই শুধুমাত্র যে এদের মধ্যেই থাকবে। ওই এখন সব ইয়ের মধ্যেও চলে এসছে। তোমার এগুলো এখন যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে, উচ্চ মাধ্যমিকের সিলেবাসের মধ্যে অনেক কিছু ঢুকিয়েছে। তাই জন্য এগুলো কিন্তু আগে 9-10 এ অতটা দিত না। এখন কিন্তু এটা 11-12 অ্যান্সার এ দিচ্ছে। 2:7 আসলো স্যার, হ্যাঁ, বলো? অ্যান্সারটা 2:7 আসলো। হ্যাঁ, হ্যাঁ, ওটাই অ্যান্সার। ঠিক। এইটা অপশন এ এই স্যার। নাম্বারটা আচ্ছা, এখানে একটু এটা হয়নি ছাপার স্যার। একটু অসুবিধা হ্যাঁ, হ্যাঁ, বেশ আমি বলে দিচ্ছি। এটা ছাপার একটু হতে পারে। আমি বললাম তোমরা যখন করবে তখন হয়ে যাবে। কেন ছবি তোলা আমি ২-৩ বার চেষ্টা করলাম বইয়েতে অ্যা এরকমই এলো ছবিটা। ঠিক আছে? এটা কিছু বলার নাই। the angular position of a rotating disk given by এত। যেমন আমরা সরলরৈখিকের ক্ষেত্রে করি। এরা রাস্তায় করছে তখন s সমান কিছু সংখ্যা থাকে প্লাস টি স্কয়ার থাকে। এখানে যেহেতু রোটেশন হচ্ছে তাহলে রোটেশন হতে গেলে তো অ্যাঙ্গেল দিয়ে হবে। সরণটা তার কোণ দিয়ে হবে। সেজন্য কোণ দিয়ে লেখা আছে। ঠিক আছে? Where theta is the radian and time is t second and t সমান 0. What are the angular position, angular velocity, angular acceleration? Calculate the angular acceleration at t সমান 2. এবার দেখো অ্যাঙ্গুলার পজিশনটা তো এইটাই। এটা কোনো ব্যাপার না। অ্যাঙ্গুলার পজিশন মানে কি এই কথাটাই বলছি অ্যাঙ্গুলার পজিশন। এটাই হচ্ছে অ্যাঙ্গুলার পজিশন। এবার সেইটাকে যদি টি সমান কোনো একটা পয়েন্টে বলতো তাহলে আলাদা। টি সমান 0 পয়েন্টে যদি বলে তাহলে এটা টি সমান 0 পয়েন্ট হবে 2। ঠিক আছে? যেটা অ্যাঙ্গুলার পজিশন কখন টি সমান 0 পয়েন্টে। তাহলে টি সমান 0 পয়েন্টে অ্যাঙ্গুলার পজিশন মানে সরণটায়। যে এটা সরণের সমীকরণ 2 সেকেন্ডে সরণটা কত? তাহলে তোমার এখানে সরণের টি এর জায়গায় 2 বসিয়ে ইত্যাদি যেটা করতে হয় সেটা এটাও এস। সরলরৈখিকের ক্ষেত্রে এস, সেটা কৌণিক আবর্তনের ক্ষেত্রে থিটা। তাহলে টি সমান 0 বসালে এখানে 2 চলে এলো। এগুলো সব 0 হয়ে গেল। তারপরে হচ্ছে অ্যাঙ্গুলার পজিশন হয়ে গেল। অ্যাঙ্গুলার ভেলোসিটি একে ডি থিটা বাই ডিটি করবে। ডি থিটা বাই ডিটি করলে এটা 8t হবে আর এটা হবে 6t স্কয়ার। ঠিক আছে? তাহলে এটা হবে তোমার কি হবে? 0 হবে প্রথমে, তো 8t প্লাস 6t স্কয়ার। এবার কখন বার করতে বলেছে? এটা কখন বার করতে বলেছে এটা? অ্যাঙ্গুলার 0 পয়েন্ট, ভেলোসিটি 0 পয়েন্টে তাহলে 0 বসিয়ে দেবে। হ্যাঁ 0 হয়ে যাবে এটা। 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তারপরে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আবার ডেরিভেটিভ করবে। তখন তার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বার করতে হবে। কিন্তু সেইটা কোন পজিশনে? সেটা হচ্ছে টি সমান 2 এ বার করতে হবে। তাই তো? তাহলে এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করবে ডি বাই ডিটি। এটা একদম বেসিক জিনিস, হ্যাঁ? তাহলে দুবার করলে তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হবে তোমার কত হবে? 8 হবে, তাই তো? না কত হবে? একবার হ্যাঁ করলে স্যার 8 হবে। হ্যাঁ, বলো। 8 হবে স্যার। 8 হবে। প্লাস অ্যাক্সেলারেশনটা 12t। t = 2 এ বসাতে হবে নাকি স্যার? বলো। হ্যাঁ। অ্যাক্সেলারেশনটা t = 2 এ বসাতে হবে। হ্যাঁ। তাহলে তো বেশি হওয়ার কথা, তাহলে তো আপনার 24 হবে। 12 দুগুণে 24 হবে। 24 তো নাই। আর 0 বসালে 8 হবে। না, এটা 0 ই বসাতে হবে এখানে। ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন t সমান 2 সেকেন্ড। আহ, না যদি 2 বসাই তাহলে 24 8 32 হবে। 32 হবে। 32 হবে। আর 0 বসালে 8 হবে। তার মানে 1 নম্বর অ্যান্সারটা না, মিল 0 খাবে। এটা মনে হচ্ছে এই 2 না, এটা ওটা হচ্ছে অন্য কোনো কোশ্চেনে এটা চেপে গেছে। এইটা ওই 0 সবকটাই 0 বসিয়েই করতে হবে। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার যদি প্রথম ওই যেটা ডি থিটা টু ডি টু যদি ওইটা করান তা স্যার একমাত্র তো মনে হয় শেষেরটাই থাকবে মনে হয়। কি বলো বুঝতে পারছি না।
ওই 2t কিউ ওই ওই পার্টটাই থাকবে স্যার, বাকিগুলো তো সব থাকবে না জিরোতে। আমি আর দাঁড়াও, প্রথমে আমি করি, আমি না করলেই তো এই গন্ডগোলটা হচ্ছে। দাঁড়াও, থিটা সমান হচ্ছে, আমিও করি 2 প্লাস 4t² কি দিয়েছে কোশ্চেনটা, কি ইয়ে করতে হবে সেটা 2 তাহলে ডি থিটা বাই ডিটি সমান হচ্ছে 8t, এটা তো 0 হয়ে গেল, 8t প্লাস 6t², আবার d2 থিটা বাই dt², তাহলে 8 প্লাস 12t। ঠিক আছে, এবার দেখো, হ্যাঁ স্যার, অপশন হ্যাঁ, স্যার। ওয়ানটাই আসছে স্যার। হ্যাঁ এবার t তা সমান 0 বসালে, সবগুলোতে জিরো বসালে 8 অ্যান্সার আসবে। হ্যাঁ হ্যাঁ এটা নয় মনে হচ্ছে, এটা অন্য কোনো কোশ্চেনের হয়তো চেপে গিয়েছে, বুঝলে? কেন ওই t সমান 0তেই বাদ বাকি সব কটা বার করতে বলেছে, এই লাস্ট লাইনটা হ্যাঁ অন্য স্যার, কোনো কোশ্চেনে চেপে গিয়েছে। হ্যাঁ স্যার দেখুন স্যার, মানে ঠিকই আছে স্যার, ওই শুধু ওই শেষের যে লাইনটা ওইটা ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ ওই t সমান যদি 2 সেকেন্ড হতো তাহলে উত্তরটা লাস্টেরটা 32 আসতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক স্যার। স্যার। হ্যাঁ এগুলো ধরো বই থেকে দিয়েছি তো, হয়তো অন্য কোশ্চেনের সঙ্গে চেপে যেতেও পারে। বিভিন্ন 5-6টা বই থেকে দিই, যেখান থেকে যেখানে সুবিধা হয়। ওয়াইসিটি বই থেকেও দিই, তোমাদের উচ্চ মাধ্যমিক বই থেকে দিই, আরো 4-5টা কোশ্চেনের এরকম পিজিটি লেভেলে 5-6টা বই আছে আমার, সেখান থেকে দিই, হয়তো সেখান থেকে হয়তো এটা ইয়ে হয়ে গেছে। আর না হলে কোনো স্যার, বুঝতে, স্যার বলছি একটু যান স্যার, আগের কোশ্চেনটা একবার যান। আর না হলে স্যার এই কোশ্চেনটা হয়তো প্রথমটাতে বলেছে যে টি সমান 0তে অ্যাঙ্গুলার পজিশনটা বের করতে, আর শেষের যে কোশ্চেনটা দেখছেন অ্যাঙ্গুলার এক্সেলারেশন, ওইটা মনে হয় বের করতে বলেছে টি সমান 2-এ। তাহলে অপশনটা তো নাই না, সেই জন্য বলছি আমি। ও আচ্ছা স্যার, ঠিক আছে। অপশনটা দেখো কোথাতেও নাই, ওই 32 অপশনটা কোনো জায়গাতে নাই। কোনো কোশ্চেনে কোনো এই, অপশনটা মিলবে না স্যার। হ্যাঁ 32টা নাই কোনো জায়গায় অপশন। An energy of 484 joule is spent in increase the speed of a flywheel from এত rpm to এত rpm, to calculate the moment of inertia of the flywheel। তাহলে এ তো তোমার সোজা জিনিস হয়েছে। হয়নি স্যার। না স্যার, স্যার ওই ঠিক আছে, ডাব্লু সমান E2 মাইনাস E1 ওইভাবে স্যার। বেশ ঠিক আছে, এটা কি করেছো আগে শুনিনি, তারপর আমি করছি। স্যার ওই অপশন বি এসেছে স্যার। অপশন বি এসেছে মানে তুমি তো করেছো তার মানে। হ্যাঁ স্যার, ওই যেটা ওই গতিশক্তি ক্ষয়ের যে মানে এনার্জিতে পরিণত হয়, মানে কার্য যেটা স্যার গতিশক্তির ইয়ের হ্রাসের, ওইটাই ফর্মুলা স্যার। ঠিক আছে, ও মনে হলো বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। তাহলে এখানে এনার্জি স্পেন্ড মানে হচ্ছে কি হয়েছে তোমার, গতিশক্তি এত জুল স্পেন্ড করেছে, খরচা হয়েছে, গতিশক্তি হ্রাস হয়েছে, তাহলে আমরা গতিশক্তির ফর্মুলা জানি পাই ওমেগা স্কোয়ার। তাহলে প্রথমে আইটা তো ফিক্সড, ওমেগা থেকে ওমেগা 1 ধরো বা ওমেগা 2 ধরো, ওমেগা 1 থেকে ওমেগা 2 তে গিয়েছে, ঠিক আছে? তাহলে ই সমান হচ্ছে হাফ আই তোমার ওমেগা 2 স্কোয়ার মাইনাস হাফ আই ওমেগা 1 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি তুমি হাফ আই কমন নাও, তাহলে ওমেগা 2 স্কোয়ার মাইনাস ওমেগা 1 স্কোয়ার ভেতরে থাকলো। তাহলে এখানে ইটা তো বলাই আছে, দেখো ইটা বলাই আছে, এত জুল বলা আছে, হ্যাঁ, আর আইটা বার করতে হবে, সেটা হয়ে গেল। শুধু আমাকে হচ্ছে ওমেগা 2 আর ওমেগা 1 এই দুটো আমাকে করতে হবে। ওমেগা 1 হচ্ছে 16 রাউন্ড পার মিনিট বলা আছে, আর ওমেগা 2 হচ্ছে 36 রাউন্ড পার মিনিট বলা আছে, ঠিক আছে? তাহলে ওমেগা সমান হচ্ছে 60 আরপিএম রাউন্ড পার মিনিট, তাহলে এটাকে আমার রাউন্ড পার সেকেন্ড করতে হবে, আর এটাকে আমাকে কোণে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে করতে গেলে আমাকে কি করতে হবে, 60 গণিত 2 পাই, আর তোমাকে যেহেতু এটা মিনিট আছে সেকেন্ডে করতে হবে, নাহলে তো হবে না। তাহলে এটা আমাকে করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা করলে আমার কি হয়ে যাবে, এটা রাউন্ড পার সেকেন্ড হয়ে যাবে। তো এটা করলে এর মানে গেল 2 পাই, 2 পাই রেডিয়ান চলে এলো তখন এটা পার সেকেন্ড। একইভাবে ওমেগা 2 টাকেও তোমাকে তাই করতে হবে। ওমেগা 2 কত, 360, তাহলে 360 গণিত 12 2 পাইছে। পাই, হ্যাঁ,
বাই নিচে 60, তাহলে এটা কাট করলে 6 হবে, তাহলে 12 পাই, যেটা মনিরুল করেছে। এটা তখন এককটা থেকে রেডিয়ান হয়ে যাবে, কোন হয়ে গেল, রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেল। এবার এই মান দুটো তুমি এখানে বসিয়ে দেবে, এই মান দুটো এখানে বসিয়ে দেবে। কোথায় বসাবে? আমি ডাইরেক্ট চলে যাই, একবারে ফর্মুলাতে চলে যাই, আমি ডাইরেক্ট ফর্মুলাতে চলে যাই। আমি পেলাম কি ই সমান হচ্ছে যেটা ক্ষয়, এটা ই মানে এনার্জি কিন্তু একটা নয়, এটা এনার্জি ক্ষয় হচ্ছে, হাফ আই ওমেগা 2 স্কোয়ার মাইনাস ওমেগা 1 স্কোয়ার। তাহলে এখান থেকে আইটা সমান হচ্ছে কত, হচ্ছে 2e বাই আই সমান হচ্ছে ওমেগা 2 স্কোয়ার মাইনাস ওমেগা 1 স্কোয়ার। তাহলে এখানে তোমার 2e, তাহলে এখানে তুমি মানটা বসিয়ে দাও, মানগুলো সব বসিয়ে দাও। 2 গণিত এনার্জি আছে 484। ও এখানে তো একটা হাফ ছিল তো না, আই সমান হ্যাঁ, নিচে এই মানগুলো বসিয়ে দেবে। ওমেগা 2 মান এখনই তো বার করলো, ওমেগা 2 মান যে এখনই বেরোলো 12 পাই স্কোয়ার মাইনাস 2 পাই তা হোল স্কোয়ার। তাহলে এগুলো কাটাকাটি যদি করো, কাটাকাটি করার পর এই যে ভ্যালু কোশনে বসালে, তার ভ্যালু কোশনে মান আসবে 57 এবার কেজি মিটার স্কোয়ার। এটা তো তোমার ইয়ের একক, তোমার মুভমেন্ট অফ ইনার্সিয়ার একক। বোঝা গেছে? সিম্পল কোশ্চেন, কিছু হয়তো তোমাদের টেকনিক্যাল হয়তো কিছু প্রবলেম হওয়ার জন্য হয়তো স্যার ওই ক্যালকুলেশনে স্যার টাইম লেগেছে এটা। এটা বলে ধরো আমি তো তোমাদের এই ইয়ে বই থেকেই দিয়েছি, মানে এটা পিজিটি লেভেলে বই থেকেই দিয়েছি, কিন্তু এগুলো তো তোমার ধরো প্র্যাকটিস করতে হবে। এবার ক্যালকুলেশনের জন্য ক্যালকুলেটর না থাকলেও তোমাদেরকে হয়তো এটা কোনো সোজাই দেবে হয়তো, কিন্তু বিষয়টা তো করে রাখতে হবে, হ্যাঁ স্যার। বিষয়টা করতে হবে। এবার ধরো কোনটায় ক্যালকুলেটর লাগবে, কোনটায় ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ইউজ করা যাবে না, ক্যালকুলেটর ইউজ করা যাবে না, কিন্তু তোমার কোনোটাতে হবে লাগবে, কোনোটাতে লাগবে না। সেগুলো তোমার এমন দেবে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে নিউমেরিক্যাল, যেগুলো তোমার মুখে ক্যাটাগরি হবে, কোনোটার সময় বেশি লাগবে, কোনোটার সময় কম লাগবে। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক নাকি, পরের দিনকে দেখিয়ে দেবো নাকি, না তোমরা একটু চেষ্টা করো, আজকে তো শেষ হলো, বাদ বাকিগুলো পরের দিনকে করিয়ে দেবো। ঠিক আছে স্যার। বেশ স্যার, ঠিক আছে। ওখানে 10টা 20 বাজছে তো, তোমাদের অসুবিধা, আমাদের এখন বন্ধু ওয়েদার ঠিক আছে।